গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে কোনো সামরিক শক্তি প্রয়োগ করবেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে তিনি একথা বলেন। ভাষণে ট্রাম্প বলেন তিনি গ্রিনল্যান্ড দখলে নিতে অবিলম্বে আলোচনা করতে চান। জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে একটি যুক্তরাষ্ট্রের মালিকানায় থাকা প্রয়োজন বলে জানান তিনি। তবে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা নাকচ করলেও ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি থেকে পিছু হটেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন মিত্র দেশগুলোর যদি গ্রিনল্যান্ড হস্তান্তরের বিষয়ে নমনীয় না হয় তবে তাদের কঠিন অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে। এছাড়া ভাষণে ট্রাম্প বলেন তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিস্ময়কর অর্থনৈতিক অগ্রগতি দেখছে। তিনি দাবি করেন তার গৃহীত নীতিতে মুদ্রাস্ফীতি কমেছে, আয় বিনিয়োগ বাড়ছে এবং এমন অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে যা আগে সম্ভবত কোনো যুক্তরাষ্ট্র দেখেনি। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী 5 দিনের এই সম্মেলনে ট্রাম্প বিশ্ব নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। গ্রিনল্যান্ড ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার উত্তেজনার পারদ ক্রমাগতই বেড়ে চলছে, আর এতে করে নতুন অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। এরই মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুলাই মাসে হওয়া বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করতে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। গ্রিনল্যান্ডকে ঘিরে নতুন করে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। আর্কটিক অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ আর বৈশ্বিক প্রভাব বিস্তারের লড়াইয়ে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন স্থগিতের পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে ট্রাম্পের নতুন শুল্ক নীতির তীব্র নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। পারস্পরিক সম্মান ও অংশীদারিত্বের মধ্য দিয়ে এক দেশ অন্য দেশের বন্ধু হয়, চাপ প্রয়োগ করে না। তাই আমি মনে করি মিত্রদের উপর শুল্ক চাপিয়ে দেয়া সম্পূর্ণ ভুল। বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে মত পার্থক্য দূর করার এটি সঠিক উপায় নয়। গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে চেষ্টার অংশ হিসেবে অর্থনৈতিক চাপ কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। প্রকৃতপক্ষে শুল্ক কারও উপকার করে না, বরং সকলের জন্যই ক্ষতি। মার্কিন ভোক্তাদের ওপর এখন শুল্কের প্রভাব পড়বে। আমেরিকান অর্থনীতি 1 বছর আগে যেমনটি প্রত্যাশা করেছিল তেমন ফল পাচ্ছে না। তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বিরোধ চাই না। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিপক্ষে অবস্থান নেয়া দেশগুলোর উপর ট্রাম্প শুল্ক আরোপ করলে তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে। এই টানাপোড়েনের প্রভাব এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে পড়তে শুরু করেছে। মঙ্গলবার আটলান্টিকের দুই পাশেই শেয়ার বাজার নিম্নমুখী ছিল। এছাড়া ট্রাম্পের স্কটল্যান্ডের টার্নবেরি গলফ কোর্সে গত জুলাই হওয়া চুক্তির পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাণিজ্য উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার 15% নামিয়ে আনা হয়, যা এর আগে 30% পর্যন্ত বাড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। বিনিময়ে ইউরোপ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং এমন কিছু সংস্কারে সম্মত হয় যা মার্কিন রপ্তানি বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হয়েছিল। নাহিদা রিন্থি, 71। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত রেড ক্যাপ এবার ফিরে এসেছে এক ভিন্ন বার্তা নিয়ে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি পোশাক দোকানের ব্যঙ্গাত্মক টুপি এখন হয়ে উঠেছে গ্রিনল্যান্ডের প্রতি ডেনিশের সংহতির প্রতীক। ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার হুমকির বিরুদ্ধে বাড়তে থাকা বিক্ষোভে এই টুপি এখন প্রতিবাদের ভাষা। আরও জানাচ্ছেন চৈতি সারোয়ার। ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বহুল পরিচিত মেক আমেরিকা গ্রেট এগেইন লাল রঙের সেই ক্যাপ। তবে কোপেনহেগেনের একটি পোশাকের দোকান এই ক্যাপের আদলেই তৈরি করেছে ভিন্ন বার্তার টুপি। টুপিগুলোতে লেখা মেক আমেরিকা গো অ্যাওয়ে কিংবা অলরেডি গ্রেট। শুরুতে মাসের পর মাস বিক্রি না হলেও হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এই ক্যাপ। এরপরই তা হয়ে ওঠে ক্যাপগুলোতে লেখা একটি জনপ্রিয় স্লোগান, যা মূলত ডেনিশ ভাষার একটি শব্দ খেলা। এই স্লোগানের উদ্যোক্তা দোকানের প্রধান মালিক ইয়েসপার রাবে টনেসেন। আমি ভেবেছিলাম সহজভাবে কিন্তু দৃঢ়ভাবে কিভাবে প্রতিবাদ জানানো যায়। গ্রিনল্যান্ডকে এত মানুষ সমর্থন করছে দেখে আমি খুবই আনন্দিত। আমরা একা নই, ইউরোপ জুড়ে আমাদের পাশে মানুষ আছে। ইউরোপের নানা দেশ থেকে মানুষ আমাদের ফোন করেছে এই টুপিগুলো নিয়ে কথা বলতে। এটা সত্যিই ভালো লাগছে।
I don't know why. শনিবার কোপেনহেগেনে আয়োজিত এক বিক্ষোভে টনেসেন নিজেই কার্গো বাইকে করে ৩০০টি ক্যাব বিতরণ করেন। বিক্ষোভে কোপেনহেগেন ও গ্রিনল্যান্ডের রাজধানী নুকেতে হাজার হাজার মানুষ রাস্তায় নামে। বিক্ষোভকারীদের কণ্ঠে একটাই স্লোগান, গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল। অনেকের মাথায় ছিল সেই লাল প্রতিবাদী টুপি। ব্যঙ্গ করার ছলে তৈরি একটি টুপি এখন শুধু ফ্যাশন নয়, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাজনৈতিক প্রতিবাদের শক্তিশালী প্রতীক। কোপেনহেগেনের এই ব্যতিক্রমী উদ্যোগ এখন আন্তর্জাতিক রাজনীতিতেও আলোচনার কেন্দ্রে। চৈতি সরওয়ার, ৭১। গত এক বছরে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে অভিযান চালিয়ে ১০,০০০-এর বেশি অভিবাসীকে আটক করেছে দেশটির বিতর্কিত অভিবাসন পুলিশ, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের সদস্যরা। শহরটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় চলমান বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে মঙ্গলবার অভিবাসন কর্মকর্তারা এই তথ্য প্রকাশ করে। তবে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল অভিবাসীদের বিরুদ্ধে অভিযান। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরই সেই প্রতিপূরণের কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেন ট্রাম্প। এখন যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের গণনির্বাসন কর্মসূচি বাস্তবায়ন চলছে, যার মূল দায়িত্বে রয়েছেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই নামে বিতর্কিত এক সরকারি বাহিনী। গত বছরের শুরুতেই মিনিয়াপলিসের ধরপাকড় জোরদার করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্মকর্তারা। ট্রাম্প মিনেসোটার ডেমোক্র্যাট নেতাদের কটাক্ষ করা শুরু করে বলেন এবং সেখানে বসবাসকারীদের সোমালি বংশোদ্ভূত মানুষদের আবর্জনা আখ্যা দিয়ে দেশ থেকে ছুঁড়ে ফেলার কথা বলেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ন্যাটো কমান্ড সেন্টারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্মীদের কাটছাঁটের পরিকল্পনা করেছে ওয়াশিংটন। এর মাধ্যমে ন্যাটো জোটের প্রতি ওয়াশিংটনের অঙ্গীকার নিয়ে উদ্বেগ আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের ৩ সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এই তথ্য জানিয়েছে। ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী ইউরোপের বেশ কয়েকটি দেশকে বিষয়টি ইতিমধ্যে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। নাম না প্রকাশ করার শর্তে কূটনৈতিক সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র ন্যাটোর সেই সব সেন্টার থেকে প্রায় ২০০ জনকে কাটছাঁট করবে। সেই সব সেন্টারগুলোর সামরিক ও গোয়েন্দা কার্যক্রম তদারকি ও পরিকল্পনার দায়িত্ব রয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সেন্টারগুলোতে প্রভাব পড়বে বলেও জানিয়েছে সূত্র। তবে কী কারণে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট করেনি সূত্রগুলো। গাজার পুনর্গঠন তদারকির জন্য নতুনভাবে গঠিত বোর্ড অফ পিস জাতিসংঘের বিকল্প হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, জাতিসংঘ খুব একটা সহায়ক সংস্থা হিসেবে কার্যকর নেই, এটি কখনোই বড় কোনো সম্ভাবনা পূরণ করতে পারেনি। তিনি দাবি করেন, জাতিসংঘ যেসব সংঘাত সমাধান করতে ব্যর্থ হয়েছে সেগুলো তিনি নিজ উদ্যোগে সমাধান করেছেন। খসড়া সনদ অনুযায়ী ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রায় ৫০টি দেশকে এই বোর্ডের কার্যক্রমে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ৩৫টি দেশ দোভাসে অনুষ্ঠেয় স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘ দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে শান্তিরক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে ট্রাম্প বারবার জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গাজা যুদ্ধ বন্ধ ও বিশ্বের অন্যান্য দ্বন্দ্ব নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এই বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য মার্কিন আমন্ত্রণ ইতিমধ্যেই গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ান। স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএ পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বোর্ড অফ পিসে আজীবন বা অনির্দিষ্টকালের জন্য চেয়ারম্যান থাকবেন ট্রাম্প নিজেই। তিনি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এই বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে বিশ্বের রাষ্ট্রপ্রধানরা এই বোর্ডে যোগ দিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যেসব দেশ $1 বিলিয়ন করে দেবে তারা বোর্ড অফ পিসে আজীবন সদস্য হতে পারবেন। তবে বোর্ডটি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
গাজার গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতি এবং প্রবেশাধিকার বিধি নিষেধে গাজা শহরের বেশিরভাগ পানি সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের উপমুখপাত্র ফরহান হক জানান, ইসরায়েল থেকে গাজার প্রবাহিত মেকোরোট পানি সরবরাহ লাইন মেরামত করতে অসুবিধার কারণে গাজার মোট পানি উৎপাদনের প্রায় 70% বর্তমানে ব্যাহত হচ্ছে। তিনি বলেন, মেরামতের জন্য প্রয়োজনীয় ইস্পাত পাইপের একটি অংশ গাজায় পাওয়া যায় না এবং দ্বৈত ব্যবহারের আইটেম হিসেবে প্রবেশ অধিকার নিষিদ্ধ। এছাড়া শীতকালীন পরিস্থিতি বেসামরিক নাগরিকদের জন্য ঝুঁকি তৈরি করছে বলেও জানান তিনি। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হান ডাক সুকে 23 বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের 2024 সালের ডিসেম্বর মাসের জারি করা সামরিক আইন সংক্রান্ত ঘটনায় বিদ্রোহমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা সহ একাধিক অভিযোগে হান ডাক সুকে দোষী সাব্যস্ত করা হয়। নিম্ন আদালত হানকে সংশ্লিষ্ট অন্যান্য অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে, যার মধ্যে রয়েছে মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং ভুয়া সরকারি নথি তৈরির অভিযোগ। রায় ঘোষণার পরই আদালতে হানকে পুলিশি হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। এছাড়া এই রায়ের বিরুদ্ধে আপিল করা যেতে পারবে হান, তবে বিচারক বলেন মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। হান পরোক্ষভাবে গণতান্ত্রিক বৈধতা ও দায়িত্ব পেয়েছিলেন, তবু তিনি বিষয়টিকে উপেক্ষা করার পর বেছে নেন এবং 3 ডিসেম্বর বিদ্রোহের একজন সদস্য হিসেবে অংশ নেন। এই ছিল এখনকার বিশ্বযোগের আয়োজনে। আরও কিছু খবর বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হব বিশ্বযোগে। চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে, সাথে থাকুন।